আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে প্রথম আলোর এই বিশেষ টক শোতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আনিসুল হক, আমার সঙ্গে আছেন প্রফেসর ডক্টর একে এনামুল হক, উপাচার্য, ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং একই বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম আহমেদ ফারুকী। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আর দর্শকদেরকে বলি যে আমাদের আজকের বিষয় বাংলাদেশে উচ্চশিক্ষায় ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ভূমিকা। তো আজকে আন্তর্জাতিক শিক্ষা দিবস ও আন্তর্জাতিক শিক্ষা দিবস এটা নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা দিনই শিক্ষা দিবস, কিন্তু একটা দিন বিশেষভাবে পালিত হলে শিক্ষা যে কত গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য, পুরো পৃথিবীর জন্য, সেটা আমরা নতুনভাবে হয়তো আরেকবার প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো বা আমাদের প্রত্যয়গুলিকে, প্রতিজ্ঞাগুলিকে নবায়ন করে নিতে পারবো। এবার আন্তর্জাতিক যে শিক্ষা দিবস, সেটা ইউনেস্কো যে স্লোগানটা নিয়েছে, এআই অ্যান্ড এডুকেশন প্রিজার্ভিং হিউম্যান এজেন্সি ইন এ ওয়ার্ল্ড অফ অটোমেশন। এআই ও শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শিক্ষা, প্রযুক্তির যুগে মানবিক ক্ষমতা রক্ষা। মানুষেরও তো অনেক ক্ষমতা ও সক্ষমতা আছে, এআইকে নিশ্চয়ই আমরা ব্যবহার করব এবং সেটা শিক্ষার কাজেও ব্যবহার করব, কিন্তু তা দিয়ে যেন আমাদের মানুষের যে অপরিসীম ক্ষমতা সম্ভাবনা আছে সেটা আরও বিকশিত হয়, সেদিকে আমাদের নজর থাকবে। এআই যেন মানুষের প্রতিপক্ষ হয়ে না যায়। তো আমার বেশি কথা বলার দরকার নাই, এখানে দুজন খুবই গুণী মানুষ আছেন, প্রফেসর ডক্টর একে এনামুল হক এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ আহমেদ ফারুকী। প্রথমে এনামুল হক স্যারকে দিয়ে শুরু করি। স্যার, আমরা এই যে ইউনেস্কোর স্লোগানটা, এবারে আন্তর্জাতিক শিক্ষা দিবসের স্লোগানটা, যে এআই ও শিক্ষা, প্রযুক্তির যুগে মানবিক ক্ষমতা রক্ষা, এই স্লোগানটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন বা কেমন হলো স্লোগানটা? না, এটা একেবারে সময় উপযোগী। আমি এই কারণে বলছি যে আমাদের কতগুলো ধারণা হচ্ছে যে এআই মনে হয় সব কিছু করে ফেলবে, এবং অনেক জায়গায় এআই যে করছে তা না। আমি করছে না তাও না। আমি যেমন ধরেন, আমি এক্সাম্পল দিচ্ছি, হার্ভার্ডে একটা কোর্স চলছিল, তো তারা একটা প্র্যাকটিস করলো যে একজন এআই কম্পিউটারকে দিয়ে বললো তুমি এটাকে পড়াও, আর একজন শিক্ষককে দিয়ে বললো তুমিও এটাকে পড়াও। উদ্দেশ্য হচ্ছে বোঝা যে কার কাছে মানুষ ভালো শেখে, এটা হচ্ছে শেখানোর দিকে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা আর মানবিকতা এক জিনিস না। মানুষের মানে যে জিনিসটা মানুষের কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানবিকতা। মানুষ সবসময় মানবিক হবে, এটা ইম্পর্টেন্ট। এখন ইন্টেলিজেন্স যেটাকে আমরা এখন বলছি, এটা পুরোপুরি ইন্টেলিজেন্ট না। এরা যেটা করে সেটা হচ্ছে এক ধরনের অপটিমাইজেশন সলভ করে, কিন্তু আমাদের চেয়ে অনেক ফাস্টার করে। সুতরাং অনেক কাজে এআই কাজে লাগবে, কিন্তু এটা করতে গিয়ে আমরা যেন মানুষ হিসাবে টিকে থাকি, এটা ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এটা নজরে আনা এবং এটা ছাত্র শিক্ষকদের কাছে বলাটা আমার কাছে মনে হচ্ছে খুব উপযুক্ত সময়ের কথা। এটার সাথে আমার খুব একটা দ্বিমত না, এবং খুশি যে, কারণ আমরা বলছি ইভেন বিজনেস, গত কয়েক মাস আগে আমি একটা সম্মেলনে গেলাম, সেখানে আমরা বলছি একই কথা। বলছি যে ইভেন আপনি এখন একসময় মঞ্চ সব কিছু প্রফিটের জন্য চলে বিজনেসের, সেখানেও বলছে এআই এসে ডিজিটাল অনেক জিনিস নিয়ে নিচ্ছে, সেখানেও বলছে না, হিউম্যান সাইডটাকে ভুলে যেও না, সমাজে সাস্টেনেবিলিটিটাকে ভুলে যেও না। সো সব জায়গায় এআই আসছে, এটা যেমন সত্য, এবং আমাদেরকে চ্যালেঞ্জ করছে শিক্ষক হিসাবে। একই সাথে ছাত্রদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ হিসাবে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের। সুতরাং শিক্ষা দিবসে আই থিঙ্ক দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্লোগান বা চিন্তা। নিশ্চয়ই। ফারুকী স্যার কিছু যোগ করবেন? আমি এখানে আসলে বলতে চাচ্ছি যে, আমি একটু যদি পিছনে যাই, এআইকে আবিষ্কার করলো কে? মানুষ। তো কোনোভাবে আবিষ্কারকের উপরে আবিষ্কৃত জিনিসটি চলে যায়নি, পৃথিবীর ইতিহাসে দেখা যায়নি। স্যারের সাথে আমি একমত, একেবারেই মানবিক মূল্যবোধ এআই দিয়ে কিন্তু তৈরি করা যাবে না। একজন মানুষকে দিয়ে সে মূল্যবোধগুলি আমাদের ছাত্রদের ভিতর প্রবেশ করাতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে এআই এবং মানুষ মুখোমুখি নয়, আমরা কারো প্রতিযোগী নই, কিন্তু আমরা সম্পূরক। সো যুগের দাবিতে, যেটা স্যার বললেন যে হয়তো আগে এমন একটা অঙ্ক ম্যাথমেটিক্স দিল যে 3 দিন ধরে আমাকে সলভ করতে হচ্ছে, এখন এআই দিয়ে সেটা 3 মিনিটে করে ফেলবে, এটার প্রয়োজন নাই।
কিন্তু এটার উপকার করবে মানুষের কল্যাণে, সেই চিন্তা চেতনা কিন্তু এআইতে থাকবে না, সেটা মানুষের মধ্যেই থাকবে। হ্যাঁ, এবং মানুষই হয়তো তাকেও শেখাবে। অ্যাবসলিউটলি। এখানে আমার কাছে আরো একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে দেখেন আমরা যখন কম্পিউটারে আসলাম, মোবাইলে আসলাম, এই সমস্ত টেকনোলজি, অটোমেশন আমাদের সময় ফ্রি করেছে। আমি এখন অন্য কাজ করতে, চিন্তা করতে সুযোগ পাচ্ছি। এই যে সময়টাকে আমাকে ছেড়ে দিল, এবং মনোটনিক অনেক কাজ আছে যেগুলো আসলে এআই করবে, আমরা বলবো যে এটা দরকার নেই, কিন্তু আমি অন্য কাজ করতে পারবো। এন্ড অফ দ্য ডেতে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধিতে এআই সহায়তা করছে, কিন্তু মানুষ যেন মানুষ হিসাবেই থাকে, মানুষ যেন বুদ্ধির চিন্তা করে যে বলে আমি মানবিকতা নাই, জনকল্যাণকে চিন্তা করব না, সব আমার স্বার্থ, এইটাতে যেন না থাকে, এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। স্যার, আপনাদের যে ইউনিভার্সিটির এই ব্রাঞ্চ, বাংলাদেশ ব্রাঞ্চ, ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্রাঞ্চ, বা আপনাদের হয়তো মাদার অর্গানাইজেশন আছে, আপনারা এআইকে বা আধুনিক প্রযুক্তিগুলোকে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করার জন্য কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন? বিশ্ববিদ্যালয়গুলোর এখনকার সব বিশ্ববিদ্যালয়ে এটা একটা বিশাল চ্যালেঞ্জ। প্রথমত ছাত্ররা ব্যবহার করছে, এমন একটা গ্রুপ অফ স্টুডেন্ট আমাদের কাছে আছে, জেনজি, এরা কিন্তু কম্পিউটারের উপরে আছে। হ্যাঁ, এখন মোবাইলে হাত দিলেও এআই আপনার হাতে। হ্যাঁ, আপনি প্রশ্ন করবেন, আমি কিছুদিন আগে একটা পরীক্ষার ক্ষেত্রে আমি টেস্ট করার জন্য আমি বললাম ছাত্রদেরকে যে তোমাদের চ্যাট জিপিটি ওপেন, তোমাদের বই ওপেন, সব ওপেন, আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, 4টা প্রশ্ন করলাম, 2 ঘন্টা উত্তর দাও। অনেকক্ষণ পরে সবাই কম্পিউটার বন্ধ করে দিল, বলল যে স্যার ওই চ্যাট জিপিটি দিয়ে কাজ হচ্ছে না, কারণ আমি তাদেরকে চিন্তা করতে বলছি। কিছুক্ষণ পরীক্ষা শেষ হওয়ার পরে তারা বলল যে জীবনের প্রথম আমি পরীক্ষার হলে চিন্তা করে পরীক্ষা দিচ্ছি। মানে আমরা যে মুখস্থ বিদ্যা, যেটার বিপক্ষে আমি সারা জীবন বলে আসছি যে শিক্ষক, যে আসলে আমাদের দায়িত্ব হচ্ছে এখন চিন্তা করতে শেখানো। যদি চিন্তা করতে না শেখায় তাহলে মানুষ কেন হলাম? মানুষ হওয়া মানে আমি যা করছি চিন্তা করে করছি। এবং এখন আমাদের ইউনিভার্সিটিগুলোতে, বিশেষ করে আমাদের ইউসিএসআইতে যে দেখবেন, আমাদের কারিকুলামের পুরো পরিবর্তন হয়েছে। এখানে আমরা যখন একটা কোর্স পড়াই, এক সময় কী ছিল, পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে পড়ানো। ইউনিভার্সিটি মানে হচ্ছে যান, মুখস্থ করেন, পরীক্ষা দেন। আমাদের কিন্তু পরীক্ষার প্রয়োজনীয়তা কমাই ফেলছি আমরা। এই যে এটা আমরা এখানে করি নাই, গ্লোবালি, যেহেতু ইউনিভার্সিটিটা মালয়েশিয়ান ইউনিভার্সিটি, মালয়েশিয়াতেও তারা একইভাবে কাজ করছে, যে না আমরা ছাত্রদেরকে শেখাবো, এবং শেখাতে গিয়ে পরীক্ষা ছাড়াও শেখানো যায়। হ্যাঁ, আমি গত সেমিস্টারে একটা ক্লাস করলাম, পুরো সিলেবাসে কোথাও পরীক্ষা নেই, কিন্তু শেষে ছাত্ররা বলল যে স্যার আমি তো শিখে ফেলছি। নিশ্চয়ই। আমি বললাম এটাই কাজ। এই এআই আসাতে আমাদের পরিবর্তন আসছে, এবং আমরা আমাদের পলিসিগুলো পরিবর্তন করছি ছাত্রদের কথা চিন্তা করে, জ্ঞান চর্চাকে চিন্তা করে। সো দ্যাট ইজ হাউ উই হ্যাভ ডান ইট। কিবরিয়া স্যারকে প্রথমে একই কথা হয়তো পরে আপনাকেও জিজ্ঞেস করা যাবে। একটা সমস্যা তো হবে, সেটা ধরা যাক, আমি জানি না আপনাদেরকে পড়াতে হয় কিনা, যে শেক্সপিয়ার একটা সাবজেক্ট কিংবা যে কোনো একটা বই তুমি পড়ে রিভিউ করো, এটা স্মার্ট ছেলে প্রথমেই এআইকে, চ্যাট জিপিটিকে বলবে যে করে দাও, তাই না, ওথেলো নাটকের উপরে একটা এক্স্যাক্টলি 20 লাইন লিখে দাও, 25 লাইন লিখে দাও। তো এই জাতীয় বাস্তব সমস্যাগুলির মুখোমুখি বা পরিস্থিতির মুখোমুখি হলে কি করবেন ফারুকী স্যার? আপনি যেটা বলেছেন এটা, আমি যখন আমেরিকাতে ছিলাম আমার আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজে, এরকম একটা কোর্স ছিল অ্যাপ্রোচেস টু ফিল্ম, এবং ওনারা ফিল্ম দেখাতো, ওই ক্লাসটাই তাই ছিল, খুব মজার। এবং বলতে ফিল্ম দেখার পরে ইউ ক্রিটিক দি ডায়ালগ, দি সিন দ্যাট হ্যাজ বিন টেকেন শর্ট। আমাদেরকে প্রথম দেখিয়েছিল সিটিজেন কেইন। তো ওখানে কয়েকটা শট ছিল খুব নিচু থেকে ক্যারেক্টারকে অনেক বড় দেখায়। সো হোয়াট ডাজ ইট মিন, ইউ ডু দিস ক্রিটিক। এই জিনিস যেটা স্যার বলছিলেন, জি, গ্লোবাল এডুকেশনে এখন এদের সিলেবাস এবং অ্যাসেসমেন্ট এবং চিন্তা চেতনার করার যে টেকনিক, এটা অ্যাবসলিউটলি বদলে গেছে। বাংলাদেশে এখন আমরা যারা আছি, ইভেন আমাদের যারা সাকসেসফুল প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টরে, আমরা প্রথম 5টা 10টা, ইভেন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আপনাদের প্রাইভেট পাবলিকে যারা আছি, তাদের কারিকুলামে কিন্তু এই জিনিসের ইমপ্লিমেন্টেশন নাই। সো আপনি যেটা বললেন, ওকে যদি আমি ওই বইয়ের কোয়েশ্চেন দেই, এটা কিন্তু 60s-এর ফ্যাশন, আমরা এই কোয়েশ্চেনই দিব না। স্যার যেটা বললেন, আমাদের কোয়েশ্চেনটা একটু ঘুরানো হবে, ওই বইয়ের একটা মুভির ক্লিপ হয়তো আমি দেখায় বলবো যে নাও ইউ ডু এ লিটল ক্রিটিক অন ইট, চিন্তা করে লেখো।
এআইকে বললে এআই যেটা দিবে সেটা আমিও কিন্তু খুঁজে বের করতে পারি। So, এটা আজকাল কিন্তু বোঝা যায় বোঝা যায় এবং এখন ChatGPT র আনসারটা কি রকম যে এক্স্যাক্টলি এটা কি এআই দিয়ে করেছে নাকি নিজে করেছে এটাও ধরা যায়। জি, সো তোমার নিজের কথা থাকবে দুটো লাইন। ওই যে এটা আমি মনে করি ছাত্রের চাইতে আমরা যারা শিক্ষক আমাদের অনেক বেশি দায়িত্ব রেসপন্সিবিলিটি আমাদের বেশি এবার, রাদার দেন দি স্পেকটেটরস, দর্শকদের না আমাদের বেশি। স্যার ইনামুল স্যার, কিন্তু এআইকে তো আমাদের ব্যবহার করতে পারতে হবে, মানে সে তো আমাদের সেবার জন্য অবশ্যই আমাদের প্রযুক্তিবিদরা তৈরি করে দিচ্ছেন আমাদেরকে এবং এটা ক্রমাগতভাবে আরো উন্নত হতে থাকবে। তো আমাদের শিক্ষার্থীদেরকে আগামী দিনের পথ চলায় সে যাতে একটা আধুনিক মানুষ এবং পুরোপুরি রসদপূর্ণ মানুষ, মানে যতগুলি ইকুইপমেন্টস আছে, যতগুলি লজিস্টিক্স আছে সেগুলি ব্যবহার করতে পারাও তো একটা স্মার্টনেস না, সেগুলিও তো তাহলে আপনাদেরকে শেখাতে হবে। না অবশ্যই, এক সময় তো আমরা পরীক্ষার হলে ক্যালকুলেটর আনতে দিতাম না, খেয়াল করে দেখেন। এক সময় আমরা বলতাম ফর্মুলাটা মুখস্থ থাকতে হবে। আমার এখনো মনে আছে এক সময় আমাদের ইউনিভার্সিটিতে ক্লাসে আমি ফর্মুলা দিয়ে দিতাম যে এগুলো মুখস্থ করার দরকার। এই ফর্মুলা স্যার মুখস্থ করতে পারি না বলে তো বুয়েটে আমার পরীক্ষা খারাপ হয়ে গেল। এক্স্যাক্টলি। তো আমি করলাম কি ওই যে সেন্ট্রয়েডের ত্রিভুজের সেন্ট্রয়েড বের করতে হবে, আমি তো জানি কিভাবে বের করতে হবে। তো আমি যেহেতু মুখস্থ নাই আমি এটা বের করা শুরু করলাম। তো বুয়েটের পরীক্ষা এটা বের করে ভালো করা যায় নাকি? কাজে মোটামুটি পাস করলাম। এখন কিন্তু এডুকেশনে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ক্যাপেবল তৈরি করা। ক্যাপেবল তৈরি করতে গেলে আপনি যদি যেটা অ্যাভেলেবল সেটাকে বলেন না আবার গাড়ি বানাও, হ্যাঁ, মানে নতুন করে চাকা আবিষ্কার করার কোনো মানে নাই। অতএব আমাদের বিশেষ করে ইউসিএসআই এই কাজটা ভালো করেছে, আমি কারিকুলামে তারা চিন্তা করেছে আগে থেকে যে এটা পরিবর্তন করতে হবে এবং সেইভাবে নেব। এটা ছাত্রদেরকে বিশেষ করে অনেকে শিক্ষার প্রতি বিতৃষ্ণ হয়ে গেছে। আপনি যেমন বললেন যে ডিফিকাল্ট, আরেকজনের মনে হচ্ছে যে আমি পড়বই না, কারণ ইনোভেটিভ মানুষ অনেক ইনোভেটিভ ক্রিয়েটিভ। তো এটাকে চিন্তা করে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনটা UCSI has done a very good job on it, এবং এটা যেহেতু বিদেশি ইউনিভার্সিটির সুবিধা হচ্ছে যেটা গ্লোবাল, এই ইউনিভার্সিটিটা বিশ্বে 265তম। বাংলাদেশের প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয়ের ব্রাঞ্চ এটা প্রথম বিশ্ববিদ্যালয়। তো আপনাদের উপরে তো তার মানে অনেক দায়িত্ব। বাংলাদেশের শিক্ষা কিরকম আকার নিবে এই স্বপ্নের মধ্যে তো তাহলে আপনারা থাকছেন। অবশ্যই স্বপ্ন আছে বলেই এসেছি, কারণ আমি বাংলাদেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রথম সেমিস্টারের নর্থ সাউথের প্রথম। ফারুকী স্যার বলছিলেন তারও প্রাইভেট ইউনিভার্সিটি আমরা সবাই অনেক বছর ইস্ট ওয়েস্টের আমার হলো প্রথম স্যারদের হাত ধরে, যখন ইস্ট ওয়েস্ট কেউ চিনত না, সেই ইস্ট ওয়েস্ট থেকে আমাদের যাত্রা শুরু। সো আমরা যদি ওভাবে চিন্তা করেন, প্রাইভেট ইউনিভার্সিটি যখন ছিল তখন একটা ড্রিম ছিল, এবং যত দিন যাচ্ছে এডুকেশন এখন গ্লোবাল হয়ে যাচ্ছে, কারণ আমাদের কর্মজীবনটাও গ্লোবাল। নিশ্চয়ই এই অবস্থায় এডুকেশনটাকে পরিবর্তন করার জন্য আমরা একটা স্বপ্ন নিয়ে এখানে এসেছি। উদ্দেশ্য হচ্ছে যে না, এডুকেশন ঘরের মধ্যে থাকবে না। আপনি ঢাকায় বসে যদি গ্লোবাল এডুকেশন পান, আপনি চিন্তা করেন বাবা মায়ের কতটা স্বস্তি। সে বলছে আমি এক্স্যাক্টলি সেম এডুকেশন পাচ্ছি। শুধু তাই না, এখান থেকে আপনি মনে হলো যে এই সেমিস্টারে আমি একটু মালয়েশিয়াকে পড়ে আসতে পারবো, আপনি চলে যেতে পারতেছেন। তাহলে তো বিশেষ সুবিধা আছে। ফারুকী স্যার, এরকম আর কোনো যেটা আপনাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে অন্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে এরকম বলবেন? জি, আমি স্যারের সাথে একটু যোগ করতে চাই। আমাদের কারিকুলামে কোঅপ বলে একটা প্রোগ্রাম ইনসার্ট করা আছে আমাদের কারিকুলামে। 3 করে 9 ক্রেডিট করতে হয়, যেটা আমি যখন ওই 80-র দশকে আমেরিকায় গিয়েছি তখন দেখেছি প্রত্যেকটা স্টুডেন্টস 1 বছর তার পড়ার পরে একটা কোম্পানির সাথে সে ওখানে কাজ করে। এটা কিন্তু তার কোর্স ওয়ার্ক, এবং তাতে করে এমপ্লয়াবিলিটির যে রেট, অথবা আপনারা হুট করে পাশ করার পরে এই ছেলে তো কিছুই বুঝে না, মানে শুধু পুঁথিগত বিদ্যা না, একদম এক্স্যাক্টলি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। আপনি আমাদের এখান থেকে পাশ করার পরে এই ছেলেটিকে আপনার ট্রেনিং দিতে হবে হয়তো 40%, 60% কিন্তু শেখা হয়ে গেছে, কারণ থ্রু আউট দিস প্রোগ্রাম দ্যাট হি ইজ ইন। তো এটা বিল্ট ইন করাতে স্যার বারবার বলছিলেন যে একটা বিল্ট ইন প্রসেসে যাচ্ছে, তাতে করে আমাদের ছাত্রদের যে ল্যাকিংস আমরা পেয়েছি সেটা ওদের কিন্তু নাই সত্যিকার অর্থে। বাংলাদেশে কোঅপ আমার মনে হয় স্যার খুব একটা ইউনিভার্সিটির নাই এই প্রোগ্রামটা, আমি সেই জায়গায় সংযুক্তি দিতে চাই। এনাম স্যার, এবার একটা জাতীয় প্রশ্ন। আমার নিজের ধারণা যে আমাদের প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশের তো প্রায় 4 কোটি শিক্ষার্থী সব মিলিয়ে, মানে 25 লক্ষ ছেলে মেয়ে
প্রতি বছর যোগ হয় প্রাথমিক বিদ্যালয়ে 28 লক্ষ জন্মগ্রহণ করে, তার মানে হচ্ছে প্রায় 2 কোটি প্রাথমিক বিদ্যালয় থেকে আসছে, মানে বিশাল বিশাল। বিশাল। কিন্তু আমার নিজের দূর থেকে মনে হয় যে শিক্ষার মান পড়ে যাচ্ছে। অবশ্যই আমরা খুব কোয়ান্টিটির দিকে তাকিয়েছি, যে আমরা দাবি করেছি এক সময় যে প্রায় আমাদের 100 ভাগ ছেলে মেয়ে স্কুলে যায় কিনা আমরা জানি না। ধরেন কুড়িগ্রামের চরে, পার্বত্য চট্টগ্রামে, সুন্দরবনে, সন্দ্বীপে বা সিলেটের প্রান্তে ওই স্কুলগুলিতে কি হচ্ছে জানি না। কিন্তু মানুষের তো অপরিসীম সম্ভাবনা আছে। শিক্ষা তো আগুনের পরশমণির মতো, একটু পেলেই মানুষ উজ্জ্বল হয়ে ওঠে। ফলে প্রত্যন্ত গ্রাম থেকেও আমরা খুব ব্রিলিয়ান্ট ছেলেমেয়ে পাই। আবার আমাদের মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা সব মিলে হতাশার কথা শুনি, অনেক অভিযোগ আমাদের আছে। আপনি কি দেখেন বাংলাদেশের শিক্ষা? কারণ আপনারা ওরাই তো এসে আপনাদের এখানে ভর্তি হয়। একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, আমরা শিক্ষাকে ভাগগুলোকে পরিষ্কার রাখা উচিত। প্রাইমারি শিক্ষার উদ্দেশ্য যা, মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য যা, উচ্চ শিক্ষার উদ্দেশ্য তা নয়। এখন আমাদের অসুবিধাটা হচ্ছে, আমি যেটা দেখেছি আমার জীবনে, আমরা সবাইকে পিএইচডি করে ফেলতে চাচ্ছি। হ্যাঁ, মানে এই যে চিন্তা, আমি ধরেন প্রাথমিক স্কুলে আমরা সাধারণ মানুষ হওয়ার জন্য শেখাই, তাকে চিন্তা করতে শেখাই। যখনই সে মাধ্যমিকে আসবে, সে প্রিপেয়ার্ড হচ্ছে। দেখেন মাধ্যমিকে দেখবেন নিয়ম হচ্ছে, বইতে যা আছে তার বাইরে লিখলে মার্কস কাটার কথা। বলে কেন? বলে তুমি বই পড়ো নাই। সেখানে অনেক সহজে একটা নাগরিক তৈরি করা। উচ্চ শিক্ষাতে তাকে মানুষ তৈরি করা, ভিন্ন রকমের মানুষ, চিন্তাশীল মানুষ। আমরা আমাদের কারিকুলামে, আমার এখনো মনে হয় আমরা সবগুলো এক জায়গায় দিতে চাচ্ছি। আমরা যখন সে 9-এ পড়ে তখনই মনে করতেছি তাকে আমি ফিজিসিস্ট বানাবো। মানে যখন 9-এ পড়ে তখন তাকে প্রথমত নাগরিক বানাবো, সে যেন ভালো সুনাগরিক হয়, ভালো মানুষ হয়। আমাদের ভালো মানুষ, ভালো নাগরিক লাগবে স্যার। আমরা এই যে চিন্তাটা, এটা একটা কারণ। এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণ। তাতে হয় কি, অনেকে তো সে তো আইনস্টাইন হবে না, তার সে মানুষ হওয়াটাই শিখলো না, এখন তাকে ভয় পাইয়ে দিলাম। এটা একটা। দ্বিতীয় যেটা হচ্ছে, আমাদের প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতন এখনো কম। আমি প্রাইমারি এক শিক্ষকের কথা আমাদের যে একটা আলোচনার সময় দেখলাম, 13,000 টাকা বেতন পাচ্ছে। হ্যাঁ, তো এই বেতন দিয়ে আপনি কি আশা করছেন? সুতরাং এটাও একটা ফ্যাক্টর। এই যে ফলে শিক্ষা খাতে আমাদের বাজেট বরাদ্দ বাড়াতে হবে, এবং বাড়ানোর ক্ষেত্রে বুঝতে হবে আমাদের বাজেট বাড়ানো মানে হচ্ছে বিল্ডিং বাড়ানো। এর প্রবলেমটা আমার কাছে এগুলো। তো এইখান থেকে যদি সরে না আসেন, আমি যদি অর্থ না বুঝি, শিক্ষার আপনার বাজেট বৃদ্ধির বহু কথা বলে, যখনই বাজেট বৃদ্ধি হয় 2টা করে স্কুল বিল্ডিং বানানো হয়। আমার কথা হচ্ছে, আপনি শিক্ষক দিচ্ছেন না, 13,000 টাকা বেতনে আপনি আশা করছেন 17,000 টাকা বেতনে একজন শিক্ষক আপনাকে তাহলে ভালো লোক পাবেন না শিক্ষাতে। সুতরাং আমার কাছে এটা হচ্ছে আসল চ্যালেঞ্জ। আমরা বাজেটের কথা বলি, তবে ওই যে বাজেট বলতেই আমাদের একটা খুব ইঞ্জিনিয়ারিং। আমার একটা চাওয়া ছিল মিড ডে মিল, যে আমি যে এলাকার কথা বললাম, কুড়িগ্রামের চরে ওই বাচ্চা তো খেতে পায় না, ও স্কুলে আসবে। এটার সাথে আরো একটা জিনিস আছে, সেটা আমি বলি। ভাওর এলাকাতে যখন বন্যা হয়, আপনি স্কুলগুলোকে বলছেন কি সারা দেশে একই ক্যালেন্ডার, বন্যার সময় ক্যালেন্ডারটা বদলিয়ে দেন। আমরা শীতকালের ছুটি নেই, ওখানে তারা বর্ষার ছুটি নেবে। এই যে চেঞ্জেসগুলো আনা দরকার ছিল। আমরা এক ধরনের ইউনিফাইড গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের সব কিছু ঢাকা থেকে করতে হবে। এতে লোকাল প্রবলেম, আপনি ধান বোনার সময় বাচ্চাটা মাথায় রাখতে হবে। তাহলে আপনি সেই চেঞ্জটা অ্যালাউ করেন, তাহলে হবে কি, মানুষ শিক্ষাতে আগ্রহ পাবে। না হলে বাপ মা বলবে যে আমি এখন কাজ করছি, তুমি আমার সাহায্য করো। সো এই যে প্রশ্নগুলো আমি বলছি, এগুলো কিন্তু আমরা এখনো ওইভাবে চিন্তা করি নাই। সো একদিকে শিক্ষক, একদিকে কারিকুলাম, আরেকদিকে আমাদের ইভেন এডুকেশন ক্যালেন্ডারটাকে আমি মনে করি ভুল। এগুলো পরিবর্তন করার দরকার। তবে আশা হতো না, আশা হতো না। হ্যাঁ, এখন আপনাদের এই এত সুন্দর ক্যাম্পাস, এখানে যদি আমি আমার সন্তানকে পাঠাতে চাই, কিভাবে স্যার জানবো, কি করব? ফারুকী স্যার বলেন। সত্যিকার অর্থে আপনার ছেলেকে যদি পাঠাতে চান, বাংলাদেশে যেরকম ম্যাট্রিক, ইন্টারমিডিয়েটে CGPA 5 থাকতে হবে। আমাদের একটা প্লেসমেন্ট টেস্ট হয় টু সি দি স্ট্যান্ডার্ডাইজেশন অফ বেসিক্যালি দি ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা ওর কীরকম। ইংলিশ মিডিয়াম থেকে যারা আসে ওদের জন্য কোনো অসুবিধাই হয় না, বাংলা মিডিয়ামের একটু ঝামেলা হয়।
এবং সেটার উপর বেস করে আমরা কিন্তু স্কলারশিপও দিচ্ছি 20 থেকে 100% স্কলারশিপ। যেহেতু আমাদের টিউশন ফিসটা একটু হাই, সেক্ষেত্রে যারা মেধাবী তাদেরকে আমরা এখানে কিন্তু লালন করছি। তো এবং সবচেয়ে বড় কথা, গ্লোবাল এডুকেশনে এক্সপোজার হবে। আমাদের কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসের সাথে আমাদের মূল ক্যাম্পাস মালয়েশিয়াতে, তাদের কিন্তু প্রায় 300+ ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে এবং দে মিন ইট। এটা নট লাইক টিপিক্যাল বাংলাদেশ যে আমরা বলছি নাই তা না, কিন্তু ইট ইজ ইন দেয়ার। আপনাকে এটা টিপিক্যাল বাংলাদেশ সম্পর্কে তো একটা বললেন যে নাই, কিন্তু আছে। আচ্ছা, আপনাদেরটা আছে। এখন তো আমরা শেষ করে আসছি, এটা শেষ প্রশ্ন এনামুল হক স্যারকে দিয়েই করি যে আজকে আন্তর্জাতিক শিক্ষা দিবস, আমরা উচ্চশিক্ষা ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ভূমিকা নিয়ে আলোচনা করছি, কিন্তু সব মিলিয়ে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আপনি আমাদের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে, আমাদের যে শ্রোতারা দর্শকরা এই অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কিছু বলেন। আপনি আশার কথা বলছিলেন, একটু আশার কথা দিয়ে শেষ করি। না, আমি মনে করি শিক্ষাটা মানুষের পরিবর্তনের শুরু। আপনি যদি শিক্ষিত হতে চান তাহলে মাথায় রাখতে হবে বাচ্চাটাকে পড়ান এবং বাচ্চাটাকে ভালো শিক্ষকের কাছে দেন। আমি এখনও মনে করি আমরা ইনস্টিটিউশন বলতে ভালো বিল্ডিং মনে করি, 5 স্টার হোটেল মনে করি, তা না। এসি মনে করি, এয়ার কন্ডিশন আছে কিনা, আপনি ভালো শিক্ষকের কাছে দেন। সেই প্রতিষ্ঠানের ছেলেকে পাঠান, সন্তানকে পাঠান, যেখানে আপনি নিজে গিয়ে কথা বলতে পারবেন। আপনি যদি, আমি যেমন এটার বিপক্ষে, গেট বন্ধ তার মানে হচ্ছে আপনি আপনার ছেলেকে জেলে পাঠাবেন না, আপনি খোলা জায়গায় পাঠান, বলেন যে না আমি গিয়ে দেখতে চাই আমার ছেলেকে। এবার সারা পৃথিবীতে এইভাবেই চলে। আমরা এই জায়গায় ফেরত যাওয়াটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট আমার কাছে। ঠিক আছে স্যার। তো এতক্ষণ আমরা আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্রাঞ্চের 2জন সম্মানিত প্রফেসরের সঙ্গে আলোচনা করলাম। শিক্ষার যে অমূল্য, শিক্ষা যে পরশমণি, শিক্ষার মাধ্যমে আমাদের বাংলাদেশের 18 কোটি হৃদয়ে আলোকিত হবে, পৃথিবীটা আলোকিত হবে, একটা মানবিক পৃথিবী গড়ে উঠবে, একটা আলোকিত সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, এই আশা আমরা ছাড়ছি না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং স্যার 2জনকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টক শো এখানেই শেষ করছি।